প্রস্তাবিত আয়কর আইনে বদলে যাচ্ছে করমুক্ত আয় নির্ধারণ ব্যবস্থা, মধ্যবিত্তের উপর চাপ বাড়ার আশঙ্কা। মেট্রো রেল স্টেশন থেকে গন্তব্যে পৌঁছাতে হাঁটতে হবে যাত্রীদের, অবকাঠামোর নকশা জটিলতায় দুর্ভোগ। আবাসন মেলায় সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাচ্ছেন না মধ্যবিত্তরা, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির অজুহাত ব্যবসায়ীদের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রস্তাবিত আয়কর আইনে ব্যক্তির করমুক্ত আয় নির্ধারণের বর্তমান ব্যবস্থা বদলে ফেলতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবিত আইন পাশ হলে সংকুচিত হবে করমুক্ত আয়ের সীমা। এতে করের চাপ বাড়বে মধ্যবিত্তের উপর। বাংলার সঙ্গে ইংরেজিতেও আইনটি করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। প্রতি বছর বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করে দেয়া হয়। চলতি বাজেটে একজন পুরুষ চাকরিজীবীর বছরে করমুক্ত আয়ের সীমা নির্ধারণ করা হয় ৩ লাখ টাকা, অর্থাৎ বছরে আয় ৩,০০,০০০ টাকা হলে তা করযোগ্য। এক্ষেত্রে দিতে হয় ন্যূনতম হারে আয়কর। তবে মোট বেতনের বিভিন্ন অংশ, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অনেক ভাতার নির্ধারিত অংশ করের আওতামুক্ত। হিসাব অনুযায়ী বর্তমান নিয়মে কারো মোট বেতন মাসে ৪২,০০০ টাকা হলে তাকে কর দিতে হয় না। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, মোট বেতনের ৩ ভাগের ১ ভাগ হবে করযোগ্য আয়, অর্থাৎ ৪২,০০০ টাকা বেতন পেলেই ন্যূনতম হারে কর দিতে হবে। ঢাকার নাগরিকের জন্য ন্যূনতম আয়কর ৫,০০০ টাকা, চট্টগ্রামের ৪,০০০, আর এই দুই শহরের বাইরের নাগরিকের ন্যূনতম কর ৩,০০০ টাকা। বিশ্লেষকেরা জানান, যারা মাসে ১ লাখ টাকা বেতন পাবেন তাদেরও কর বাড়বে ৪,১০০ টাকা। ৪২,০০০ টাকা গ্রস স্যালারির এমপ্লয়ি কারা কারা আছেন এগুলো দেখবেন। মেজরিটি ক্ষেত্রে একদম এক্সিকিউটিভ লেভেলে যারা চাকরি করে তাদের স্যালারিটা কিন্তু এরকম 45 বা এই লেভেলের সাধারণত হয়ে থাকে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যে আমরা যদি তাদেরকে এই সিলিংটা যদি আমরা করি, তাহলে হয়তো তাদেরকে অ্যাক্সেস ট্যাক্স চার্জ চলে যাবে। তো এই জন্য আমি মনে করি সরকার যখন এটা বাস্তবায়ন করবে তখন এই জিনিসটাতে যেন একটু গুরুত্ব দিয়ে দেখে। সাধারণ মানুষের সুবিধায় নতুন আইন করা হচ্ছে বাংলায়। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে আইন শুধু বাংলায় হলে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তা বাধা হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। একই সাথে যেন ইংরেজিটা আসে, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আকর্ষিত করতে আমাদের অসুবিধা হবে। আবার ট্রান্সলেশনের মধ্যে একটা লিগ্যাল ইস্যু হয়ে যেতে পারে। আপনি ট্রান্সলেট করলে একরকম কথা আর বাংলায় বলাটা আরেক রকম কথা। তো সেখানে আবার আইনে বলা আছে যে বাংলা ল্যাঙ্গুয়েজ উইল সুপারসিড। তো সেটা তো তখন আমি কি করে একটা বিদেশি বিনিয়োগকারীকে বুঝাবো? বাংলায় করা আইনের খসড়ায় অনেক কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে বলে মত বিশ্লেষকদের। অপ্রচলিত শব্দের সঙ্গে ইংরেজিও উল্লেখ করার পরামর্শ দিয়েছেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেট্রো রেল চালু হলে স্টেশন থেকে কয়েক কিলোমিটার হেঁটে গন্তব্যে যেতে হবে যাত্রীদের। অবকাঠামোর নকশা জটিলতায় দুর্ভোগ পোহাতে হবে মানুষকে। এছাড়া সংযোগ সড়ক ব্যবস্থাপনার দুর্বলতাও রয়েছে। মেট্রো রেলে শতভাগ সুফল পেতে এইসব সমস্যা এখনই সমাধানের তাগিদ বিশেষজ্ঞদের। তবে একে বড় সমস্যা মনে করছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। রাজধানীর যানজট নিরসনে ২০১৬ সালে মেট্রো রেল প্রকল্প হাতে নেয় সরকার, যা এরই মধ্যে দৃশ্যমান। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচলে সফল পরীক্ষাও হয়েছে। প্রথম ধাপে মেট্রো রেলের যে লাইনের কাজ হচ্ছে সেটি MRT-6। উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এই লাইনের দৈর্ঘ্য প্রায় ২১ কিলোমিটার। স্টেশন থাকবে ১৭টি, অথচ কেবল উত্তরা, আগারগাঁও ও কমলাপুর থেকে বাসে ওঠার সুযোগ থাকছে। স্টেশনে যাত্রী ওঠানামা সিঁড়ি মিলছে সরাসরি ফুটপাতে। এতে সহজে চলাচলের সুযোগ নষ্টের শঙ্কা রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে তেমন কোনো সমস্যা হবে না। খুব বেশি যে এরকম পিক আপ ড্রপ ফ্যাসিলিটিস যদি করা হয়, তাহলে যে যানজট নিরসনের জন্য যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেই উদ্যোগটা বাধাগ্রস্ত হবে। কাজে দুনিয়ার কোনো দেশে করা হয় না, আমরা এটা করব না। আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এবং আন্তর্জাতিক ব্যবস্থার সাথে বাংলাদেশের প্রেক্ষাপটটা মিলিয়ে আমরা এই কাজগুলো করব। মেট্রো রেল নির্দিষ্ট লাইনে চলবে, সবার গন্তব্যও একরকম থাকবে না। সমন্বিত সুবিধা পেতে সংযোগ সড়ক ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। একই সাথে স্টেশনে ওঠানামার সিঁড়ি ফুটপাত থেকে সরিয়ে নেওয়ার পরামর্শও তাদের। পথচারী বান্ধবতার যে অবকাঠামো সেটা কোনোভাবেই কার্পণ্য করে কাজ করার উচিত হবে না। আগারগাঁও এলাকায় বিরাট কার্যক্রম চলছে। আমি মনে করি দ্রুতই ওই অন্যান্য প্যারালাল বা সমান্তরাল কার্যক্রমগুলো একীভূত বিন্যাসে নিয়ে আসতে পারলে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার সুযোগ
এখনও শেষ হয়ে যায়নি। ঢাকা ও এর আশেপাশে গড়ে তোলা হচ্ছে 5টি মেট্রো রেল প্রকল্প। এর আওতায় থাকছে 128 কিলোমিটার যোগাযোগ ব্যবস্থা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসন মেলায় সাধ্যের মধ্যে ফ্ল্যাট খুঁজে পাচ্ছেন না মধ্যবিত্তরা। ছোট ফ্ল্যাটের চাহিদা বেশি থাকলেও দাম চড়া। এছাড়াও বেশিরভাগেরই নির্মাণ কাজ শুরু হয়নি। ব্যবসায়ীরা বলছেন, জায়গাসহ নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ফ্ল্যাটের মূল্য বেড়েছে। তবে মেলায় বিভিন্ন ছাড় সহ কম দামে ফ্ল্যাট বিক্রির কথা জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহাব। বেসরকারি চাকুরিজীবী আজিজুর রহমান জয় খুব উৎসাহ নিয়ে হবিগঞ্জ থেকে রাজধানীর আবাসন মেলায় এসেছেন। উদ্দেশ্য সাধ্যের মধ্যে রাজধানীতে 1100 বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা। তবে অনেক ঘুরেও সামর্থ্যের মধ্যে পেলেন না পছন্দের ফ্ল্যাট। একই অবস্থা অবসরপ্রাপ্ত কাজী আব্দুল হালিমের। 1200 বর্গফুটের ফ্ল্যাট কেনার স্বপ্ন তার। মধ্যবিত্তের জন্য কোনো ফ্ল্যাটের ব্যবস্থা নেই এখানে। ফ্ল্যাটের ব্যবস্থা আছে শুধুমাত্র উচ্চবিত্তের জন্য। একটু ভালো চয়েসেবল ফ্ল্যাট নিতে গেলে কোটি টাকার উপরে, এটা তো সবাই নেওয়া সম্ভব না। এছাড়াও তৈরি ফ্ল্যাট কম ও ভালো জায়গায় ফ্ল্যাট না থাকা সহ ক্রেতাদের নানান অভিযোগ। মাঝার রোডে, তারপর আপনার বসুন্ধরায় যেগুলো বিক্রি হচ্ছে না, সেগুলোই এই রিহাব ফেয়ারে বেশি এনেছে। 8 মাসের ব্যবধানে বেড়েছে জমির দাম। একই সাথে রড ও সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় ফ্ল্যাটের মূল্য বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। সিমেন্টের বস্তা ছিল 400 টাকা, সেটা এখন হলো 600 টাকা। মানে এই টাইপের যেই আপনার হচ্ছে দামটা বেড়ে যাওয়া। পার্কিংটা হচ্ছে 4 লক্ষ সামথিং, টোটাল 52 লক্ষ মতো পড়ছে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব জানায়, মেলায় 1000 থেকে 1200 বর্গফুটের ফ্ল্যাটের চাহিদা বেশি। কম দামে ফ্ল্যাট বিক্রি করতে 5 থেকে 10% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মেলায় বিক্রির মাধ্যমে ব্যবসায়ীরাও করোনার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন। করোনার কালীন পরে তো আর্থিক সংকট চলছে, এটার মাঝে আপনাকে নিতে হবে। এখন যে সুযোগগুলো বা সুবিধা, যে প্রাইস আমরা এখন দিতে পারছি, অদূর ভবিষ্যতে হয়তো বা আর পারবো না। আমরা বারবারই বলছি, কারণ কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের যেভাবে মূল্য ঊর্ধ্বগতির দিকে, এবং পাশাপাশি ড্যাপ এবং অন্যান্য বিষয় নিয়ে আমরা শঙ্কিত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 5 দিনের এই আবাসন মেলা চলবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবাসন মেলার আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম আহমেদ। শামীম, সাপ্তাহিক ছুটির দিনে আজ গ্রাহক উপস্থিতি কেমন দেখছেন এবং এবারের মেলায় জমি এবং ফ্ল্যাট বিক্রিতে কী ধরনের অফার বা ছাড় দেওয়া হয়েছে? জি দেখুন, গত 23 ডিসেম্বর থেকে শুরু হওয়া মেলা কিন্তু আজকে তৃতীয় দিনে এসে পা দিয়েছে এবং আমরা শুরু থেকেই দেখছিলাম যে মূলত রিহাব যে আবাসন মেলা করছে, এই মেলায় কিন্তু শুরু থেকেই গ্রাহক দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেশ লক্ষণীয় ছিল এবং তৃতীয় দিনে এসে কিন্তু আমরা বেশ ব্যাপক সাড়া দেখতে পাচ্ছি গ্রাহক দর্শনার্থীর দিক থেকে, এবং যার যার নিজের সাধ্য মতো এবং চাহিদা মতো কিন্তু তারা ফ্ল্যাটের যে ডিমান্ড রয়েছে সেটি কিন্তু তারা প্রতিটি স্টলে গিয়ে কিন্তু তারা মূলত তাদের চাহিদা অনুযায়ী ফ্ল্যাট দেখছেন এবং তারা কিন্তু সে অনুযায়ী কিন্তু তারা দামাদামি করছেন। আমি যদি এখন মেলার সার্বিক পরিস্থিতিটা দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু যে গ্রাহক দর্শনার্থীর কিন্তু বেশ উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি এবং আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানাচ্ছিলেন যে মূলত তারা যে নিজের একটি আবাসস্থল নেয়ার জন্যই কিন্তু মূলত এখানে এসেছেন এবং আমরা করোনার শুরু থেকেই কিন্তু লক্ষ্য করেছিলাম যে গ্রাহকদের মধ্যে কিন্তু এক ধরনের আমানত জমা করার প্রবণতা কিন্তু লক্ষ্য করেছিলাম এবং ব্যাংকগুলোতে আমরা দেখেছি যে মানে বিগত দিনগুলোর তুলনায় কিন্তু অন্যতম পর্যায়ে এবং সর্বোচ্চ অবস্থানে কিন্তু আমানত জমা হচ্ছিল এবং তার প্রভাব কিন্তু এসে এখন যেহেতু করোনার প্রকোপটা কমে গেছে, তার প্রভাব কিন্তু এসে মূলত এখন এই আবাসন খাতে কিন্তু পড়েছে। কারণ এখন বিনিয়োগের জন্য কিন্তু অন্য কোনো জায়গায় যাওয়ার থেকে মূলত গ্রাহকরা যেটি বলছিলেন যে নিজের একটি অ্যাসেট হওয়াটার দিকে কিন্তু মূলত তারা গুরুত্ব দিচ্ছেন। জানাবেন যে এবারের মেলায় জমি এবং ফ্ল্যাটের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? এখানে কিন্তু প্রায় 220টি
জি, জমি এবং ফ্ল্যাটের দাম নিয়ে কিন্তু আমরা গ্রাহকদের সাথে কথা বলেছি। সেই দিকটা কিন্তু তারা এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মূলত যে ফ্ল্যাটের দাম আমরা যেটি দেখেছি যে মোটামুটি ছোট এবং মাঝারি যে সাইজের ফ্ল্যাটগুলো আছে, অর্থাৎ 1000, 1200, 1400 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো কিন্তু প্রায় লোকেশন ভেদে কিন্তু এবং আকার ভেদে কিন্তু দামের বেশ তারতম্য রয়েছে। এবং গ্রাহকের দিক থেকে কিন্তু বলা হচ্ছে যে এখানে কিন্তু প্রাইসটা কিন্তু কিছুটা বেশি তাদের কাছে মনে হচ্ছে। কারণ আমরা দেখেছি যে হঠাৎ করে কিন্তু স্মরণকালের সর্বোচ্চ স্থানে কিন্তু রড সহ সিমেন্ট এবং যে ম্যাটেরিয়ালসগুলো আছে ওইগুলোর দাম কিন্তু আমরা দেখেছি যে বেশ বেড়ে গিয়েছিল, এবং যার প্রভাব কিন্তু মূলত এই ফ্ল্যাট অথবা ফ্ল্যাটের উপরে এসে পড়েছে। তো সব দিক থেকে মিলিয়ে আমরা যেটি দেখতে পেরেছি যে মূলত এখানে যারা গ্রাহক রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে মূলত দামটা কিছুটা বেশি, তবে নিজের একটি আবাসস্থল করতে গিয়ে কিন্তু তারা মূলত বিভিন্ন ঋণের সুবিধা নিচ্ছেন। আবাসন মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী শামীম আহমেদ। শেষ হলো নারী উদ্যোক্তাদের নিয়ে 3 দিনের গার্লস ইনোভেশন বুট ক্যাম্প। রাজধানীর লালমাটিয়ায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে ক্যাম্পে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 32 জন নারী, যাদের মধ্যে ছিল নতুন উদ্যোক্তা এবং আগামীতে উদ্যোক্তা হতে ইচ্ছুক নারীরা। আবাসিক এই প্রশিক্ষণ ক্যাম্পে দেশের বিভিন্ন খাতে প্রতিষ্ঠিত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। উদ্যোক্তাদের নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করার উপায়, ডিজিটাল মার্কেটিং, বিজনেস মডেল তৈরি সহ নানা কৌশল তুলে ধরা হয় প্রশিক্ষণ ক্লাসে। 2019 সাল থেকে আয়োজিত কয়েকটি ক্যাম্পের অংশগ্রহণকারীদের অনেকেই সাফল্যের সঙ্গে ব্যবসা করছেন বলে জানানো হয়। দেশে মশলা জাতীয় পণ্য এবং পেঁয়াজের উৎপাদন বাড়াতে নতুন পদ্ধতি উদ্ভাবন করেছে বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট। শনিবার বগুড়ার শিবগঞ্জে দেশের একমাত্র মশলা গবেষণা ইনস্টিটিউটে এক কর্মশালায় কৃষি বিভাগের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। তারা জানান, কোকোপিট পদ্ধতিতে তারা উৎপাদন করে গ্রীষ্মকালে চাষ করা যাবে পেঁয়াজ। এই পদ্ধতি ব্যবহার করে বছরে প্রায় 8 থেকে 10 লাখ টন পেঁয়াজ চাষ করা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা। এছাড়াও কর্মশালায় 100 কৃষকের মাঝে 15 লাখ পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে। এবারে সপ্তাহের শেয়ার বাজারের খবর। গত সপ্তাহে মূল্যসূচকের বড় পতন হয়েছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। এ সময় ঢাকার শেয়ার বাজারের প্রধান সূচক কমেছে প্রায় 166 পয়েন্ট এবং দর হারিয়েছে 76 ভাগ প্রতিষ্ঠান। পাশাপাশি ডিএসইতে বাজার মূলধনও কমেছে 12,332 কোটি টাকা, তবে লেনদেন বেড়েছে 2.19%। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 546 পয়েন্ট কমলেও লেনদেন বেড়েছে 213 কোটি টাকা। বিদায় সপ্তাহের 5 কার্যদিবস লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, যার মধ্যে 4 দিনই প্রধান সূচক কমেছে ডিএসইতে। এই সময় প্রায় 166 পয়েন্ট কমে ডিএসই এক্স সূচক অবস্থান করছে 6,702 পয়েন্টে। এছাড়াও ডিএস30 সূচক 74 পয়েন্ট এবং সরিয়া সূচক কমেছে প্রায় 39 পয়েন্ট। সূচক কমলেও লেনদেন 2.19 ভাগ বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মোট লেনদেন হয়েছে 3,814 কোটি 66 লাখ টাকার শেয়ার, যা আগের সপ্তাহের চেয়ে 81 কোটি 58 লাখ টাকা বেশি। সে হিসেবে ডিএসইর দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 762 কোটি 93 লাখ টাকা। গত সপ্তাহে হাতবদলে অংশ নেওয়া 386টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর হারিয়েছে 76 ভাগ প্রতিষ্ঠান, যেখানে দর বেড়েছে মাত্র 81টির, কমেছে 295টির এবং অপরিবর্তিত আছে 5টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসইর বাজার মূলধন। সপ্তাহের শেষ কার্যদিবসে 12,332 কোটি টাকা কমে বাজার মূলধন দাঁড়িয়েছে 5,39,258 কোটি টাকা। এতে গত 2 সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় 18,000 কোটি টাকা। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় ওয়ান ব্যাংক, তৃতীয় ফরচুন শুজ, চতুর্থ সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিল এবং পঞ্চম অবস্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় ছিল বিমা খাতের আধিপত্য, যেখানে তালিকার শীর্ষে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স। এই সময় প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে প্রায় 33 ভাগ। দ্বিতীয় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, তৃতীয় প্রভাতী ইন্স্যুরেন্স, চতুর্থ অগ্রণী ইন্স্যুরেন্স এবং পঞ্চম অবস্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 546 পয়েন্ট কমে অবস্থান করছে 19,529 পয়েন্টে। 213 কোটি 26 লাখ টাকা বেড়ে মোট লেনদেন হয়েছে 351 কোটি 8 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি মহল ডেস্টিনির সম্পত্তি লুটের পায়তারা করছে বলে অভিযোগ বিনিয়োগকারী ক্রেতা ও পরিবেশকদের। শনিবার দুপুরে রাজধানীর বিএমএ ভবনে বিনিয়োগকারী সমাবেশে কথা বলেন বক্তারা। এই সময় বিনিয়োগকারী ক্রেতা ও পরিবেশকরা যে কোনো মূল্যে ডেস্টিনির সকল সম্পত্তি রক্ষা করার ঘোষণা দেন। অনুষ্ঠানে বক্তারা ডেস্টিনির এমডি রফিকুল আমিনের মুক্তি দাবি করেন। এই সময় বিনিয়োগকারীরা কোম্পানি পুনরায় চালুর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সম্মেলনে রাজধানী, বিভাগীয় শহর ও বিভিন্ন জেলা থেকে সদস্যরা অংশ নেন। সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে হচ্ছে বিসিক শিল্প পার্ক। এই শিল্প পার্কটি কর্মসংস্থানের পাশাপাশি পাল্টে দিতে পারে স্থানীয় মানুষের জীবনযাত্রা। শিল্পের উন্নয়ন এবং সিরাজগঞ্জের চলন বিলের কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণেও ভূমিকা রাখবে এই অবকাঠামো। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে যমুনার তীরে 400 একর জমির ওপর চলছে নির্মাণযজ্ঞ। এখানে গড়ে উঠছে বিসিক শিল্প পার্ক। মাটি ভরাট শেষে সীমানা প্রাচীর, প্রশাসনিক ভবন সহ অন্যান্য কাজ প্রায় শেষের পথে। এখন পুরো দমে চলছে ড্রেন নির্মাণ। সড়ক, রেল এবং নৌপথে যোগাযোগের সুবিধা থাকায় শিল্প পার্কটিতে কারখানা গড়ার আগ্রহ প্রকাশ করেছেন অনেকে। 487 প্লটে গড়ে উঠবে 570টি ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। কর্মসংস্থান সৃষ্টি হবে বিপুল সংখ্যক মানুষের। সিরাজগঞ্জের মানুষ অন্য কোথাও যায়, তাদের চাকরির ধান্দা করতে হবে না, এখানে তারা তাদের কর্ম ফিরে পাবে এবং বাইরেরও অনেক মানুষ চলে আসবে। অঞ্চলটি চলন বিল অধ্যুষিত হওয়ায় কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার দাবি ব্যবসায়ী নেতাদের। অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কৃষি উৎপাদিত ফসল এই 570 প্লটের মধ্যে যাতে এর মধ্যে এটার সাথে সমন্বয় করে যাতে সবগুলি প্রতিষ্ঠানগুলি যাতে সমবায় চলতে পারে। নির্ধারিত সময় 2022 সালের জুন মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে জানালেন প্রকল্প পরিচালক। এটা 719 কোটি টাকার একটা প্রকল্প ব্যয় আছে। এখানে আমাদের অনেকগুলো কাজ চলছে এবং এটা আগামী জুন সমাপ্ত প্রকল্প। আমরা ইনশাল্লাহ এই জুনের মধ্যেই শেষ করে দেব। সম্প্রতি বিসিক শিল্প পার্ক পরিদর্শন করে কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন শিল্প সচিব। এখানে কাজের অগ্রগতি খুব ভালো, সন্তোষজনক। আরও কিছু জায়গা আমরা এখানে চাচ্ছি, আমরা সেটাই আসলে আর একটু ভিজিট করতে যাব। 40 একর জায়গা আছে, এটা যদি শিল্প পার্ক হয়, অলরেডি আমরা 40 একরের জন্য একটা আবেদন পেয়েছি। সেখানে 3টা প্রতিষ্ঠান আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হবে। তারপরে আমরা যেগুলো বরাদ্দ দিব, আমরা আশা করছি যে 2 লক্ষ লোকের কর্মসংস্থান এখান থেকে হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 719 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।